আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিসিএল ওয়ানডে ভার্সন শুরু হতে চলেছে এবং বিসিএল এর এই টুর্নামেন্টটা আসলে এই উইন্ডোর মধ্যে হওয়ার কথা ছিল না। তবে যেহেতু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে না এবং বাংলাদেশের পরবর্তী যে ইন্টারন্যাশনাল ম্যাচ সেটা হচ্ছে ওডিআই ফরম্যাটে পাকিস্তানের এগেনস্টে 3 ম্যাচের একটা ওডিআই সিরিজ, সেটা শুরু হওয়ার কথা মার্চ মাসের 12 তারিখ থেকে। সো এই টুর্নামেন্টটাও কিন্তু বা এই সিরিজটাও খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, যেহেতু 2027 বিশ্বকাপের কোয়ালিফিকেশনের বিষয় রয়েছে। সেখানে টপ 8-এ থাকার জন্য র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে উন্নতি করতে হবে এবং সেই জায়গায় বাংলাদেশের জন্য প্রত্যেকটা ওয়ানডে সিরিজ খুবই খুবই ইম্পর্টেন্ট। সো ওয়ার্ল্ড কাপ পরবর্তী পাকিস্তানের সঙ্গে যে ওডিআই সিরিজটা হবে সেটার প্রস্তুতি হিসেবেই আউট অফ দ্য উইন্ডো যে বিসিএল ওডিআই ভার্সনটা হওয়ার কথা ছিল বা ওয়ানডে ভার্সনটা হওয়ার কথা ছিল আরো পরে, সেটাকে এগিয়ে আনা হয়েছে এবং এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে, অর্থাৎ রোজার ভেতর থেকে শুরু হতে চলেছে। সো এই বিসিএল টুর্নামেন্টে 4টা জোন একে অপরের মুখোমুখি হবে। সেন্ট্রাল জোন রয়েছে, নর্থ জোন, সাউথ জোন এবং ইস্ট জোন। এই 4টা দল তৈরি করা হয়ে গেছে ইতিমধ্যে, স্কোয়াড গুলো এসে পড়েছে। সো স্কোয়াড দেখে আমার কাছে দুটো তিনটা ইন্টারেস্টিং জিনিস মাথায় এসছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই। কারণ আমরা ওয়ানডে ফরম্যাটের হিসেবে যদি চিন্তা করি, বাংলাদেশ কিন্তু তাদের যে সর্বশেষ ওয়ানডে সিরিজটা ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেটা কিন্তু তারা হেরেছে। মিরপুরে 3 ম্যাচের একটা সিরিজ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সিরিজটা বাংলাদেশ হেরেছে। তার আগে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে একটা ওয়ানডে সিরিজ খেলেছিল, সেটাতেও তারা হেরেছে। এবং মেহেদী হাসান মিরাজ বেসিক্যালি দলের ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে বাংলাদেশের ওডিআই দলটার পারফরমেন্স ওভারঅল বা রেজাল্টস পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। সো ওই জায়গা থেকে একটা বিশাল বড় ধাক্কা আমরা খেয়েছি বলা যায়। এবং বিশেষ করে আমি বলবো যে আফগানিস্তানের সঙ্গেও বাংলাদেশ যখন সিরিজটা খেলেছিল ওই ইউএইতে, সেখানেও কিন্তু আমরা 3-0-তে খুব বাজেভাবে হেরেছিলাম। সো একটা প্রবলেম রয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওডিআই টিমটার মধ্যে একটা ব্যালেন্সের অভাব রয়েছে, ওডিআই টিমটার মধ্যে একটা নেতৃত্বের অভাব রয়েছে এবং ওডিআই টিমটার মধ্যে একটা এক্সপিরিয়েন্সের অভাব আমরা কিন্তু পাচ্ছি। স্পেশালি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাদের মতো ক্রিকেটাররা এই দলের সঙ্গে সংযুক্ত না থাকার কারণে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে বিসিএল ওয়ানডে ভার্সনটা নতুন একটা আইডিয়া আমাদেরকে দেবে যে আমাদের ওডিআই পাইপলাইনের কি অবস্থা। আমরা কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা দেখেছিলাম গত বছর, যেটা গত বছর এরকমই একটা সময় হয়েছিল, রোজার সময় অনুষ্ঠিত হয়েছিল এবং সেই টুর্নামেন্টটা আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেই দলটার মধ্যে যারা বেসিক্যালি এখন ন্যাশনাল টিমে খেলছেন তাদের অনেকেই ছিলেন সেই দলটার মধ্যে, তারা ভালো খেলেছেন। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মানটা, বিশেষ করে ব্যাটিং এর মানটা, সেটা কিন্তু অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছিল। এবং সেই জায়গাটার মধ্যে আমরা দেখেছি যে ব্যাটাররা স্ট্রাগল করছেন, কিংবা একটা 50 ওভার গেম কিভাবে করে 50 ওভারের টেম্পোটা বজায় রেখে খেলতে হয় সেই বিষয়টা নিয়ে অনেক ব্যাটিং টিম স্ট্রাগল করেছেন, অনেক ব্যাটাররা স্ট্রাগল করেছেন। সো এই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় ইমপ্রুভমেন্ট দেখার একটা সময় সুযোগ আছে। আমি সরাসরি কম্পারেটিভ অ্যানালাইসিসে চলে যাই, স্কোয়াড কম্প্যারিজনে চলে যাই। যে 4টা দল খেলছে, যেটা বলেছিলাম, সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন এবং সাউথ জোন, তাদের যে 4টা দল রয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে 4টা স্কোয়াড। সো এই স্কোয়াডটার মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আপনি দেখবেন যে কিছু পুরনো খেলোয়াড়দের ফিরিয়ে আনা হয়েছে। যেমন এনামুল হক বিজয়, তিনি কিন্তু বিপিএল খেলতে পারেননি, তারপর অদম্য সিরিজটা ছিল সেটাও খেলতে পারেননি, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে, তিনি সাউথ জোনের হয়ে খেলবেন। এবং এরকম আরো দু একজনকে আপনি দেখবেন যে যারা অন্তত টি20 ফরম্যাটের টুর্নামেন্ট গুলো সেভাবে খেলেনি, তাদেরকে নিয়ে আসা হয়েছে ওয়ানডের এই ফরম্যাটটার জন্য, হুইচ ইজ গুড। মোসাদ্দেক হোসেন সৈকত, তিনিও এই টুর্নামেন্টটা খেলবেন। তো আমরা সেন্ট্রাল জোনের দিকে যদি তাকাই, সেখানে লাল কালিতে দেখতেই পাচ্ছেন যে সাইফ হাসান এবং মাহিদুল ইসলাম অঙ্কন, শুধুমাত্র এই দুজন ক্রিকেটারই বাংলাদেশের সর্বশেষ যে ওয়ানডে সিরিজটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেই সিরিজের স্কোয়াডের মধ্যে ছিলেন। অর্থাৎ সেন্ট্রাল জোনের বাকি কেউই কারেন্ট ন্যাশনাল টিমের স্কোয়াডের অন্তর্ভুক্ত নন, তবে এক্সপিরিয়েন্স রয়েছে। যেমন নাইম শেখ, তার সেই এক্সপিরিয়েন্সটা আছে। মোসাদ্দেক হোসেন সৈকত প্রিভিয়াসলি খেলেছেন, অনেকদিন আগে খেলেছেন, ন্যাশনাল টিমের রেডারে তিনি এই মুহূর্তে বিবেচনায় নেই। এবং এছাড়া যদি আমরা নিচের দিকে যেতে থাকি, সেখানে ইবাদত হোসেনকে আমরা কিছু সময় দেখেছি। বাট এছাড়া ওভারঅল কিন্তু মোটামুটি ইনএক্সপিরিয়েন্সড একটা টিম। এবং আমার কাছে মনে হয় যে এই 4টা টিমের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্সে হোক, নামে ভারে হোক, ক্যালিবারে হোক, দুর্বল একটা দল বা দুর্বল একটা স্কোয়াড এই সেন্ট্রাল জোন। তাদের পক্ষে আসলে ফাইনালে যাওয়াটা কতটুকু সহজ হবে সেটা আমি নিশ্চিত নই। আমার কাছে মনে হচ্ছে যে খুব টাফ একটা ফাইট তারা ফেস করবে, বিকজ তাদের স্কোয়াডের মধ্যে আসলে ওই ধরনের
এক্সপিরিয়েন্স নেই, তবে ইয়াং কিছু প্লেয়ার্স আছে যারা আসলে ইমপ্রেস করতে চাইবেন। জিশান আলমের মতো ক্রিকেটাররা আছেন, আরিফুলের মতো ক্রিকেটাররা আছেন, মোসাদ্দেক তার এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি ল্যান্ড করবেন এই জায়গায়। ইরফান শুক্কুর তাদের কিপার, মাহফিজুল রবিন, তাকে কিন্তু ক্যারি করা হচ্ছে, ডোমেস্টিকে তাকে বেশ কিছু সুযোগ দেওয়া হচ্ছে, অদম্য কাপেও তিনি সুযোগ পেয়েছেন, বাট নিজের সুবিচারটা করতে পারছেন না। সামহাও এই টুর্নামেন্টে হয়তো তিনি কিছু একটা করে দেখাতে পারেন, 50 ওভার ফরম্যাটে তিনি কি করতে পারেন দেখার বিষয়। স্পিনিং অপশন হিসেবে আপনি দেখেন যেখানে রাকিবুল আছেন এবং ওয়াসি সিদ্দিকী আছেন, অর্থাৎ এই চারটা স্কোয়াডের মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা প্রত্যেকটা স্কোয়াডে একজন করে লেগ স্পিনারকে বাধ্যতামূলক রাখা হয়েছে। ম্যাচ কয়টা পাবেন সেটা দেখার বিষয়, বাট অন্তত স্কোয়াডে আছেন। সো ওয়াসি সিদ্দিকী এবং রাকিবুল এই দুজনই মূলত মেইন স্পিনার, সাথে মোসাদ্দেক থাকবেন হয়তো তৃতীয় স্পিনার হিসেবে, আরিফুল তিনিও হাত ঘোরাতে পারেন। সো কিছু বোলিং অপশনস আছে, সাইফ হাসানও আছেন অ্যাজ এ স্পিনার, বাট মূলত দুজন স্পিনার আছেন, চারজন পেসার আছেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রিজান হোসেন যিনি আন্ডার 19-এ খেলছিলেন তাকে রাখা হয়েছে। বাট আমার কাছে ওভারঅল মনে হয় যে দলটা একটু দুর্বল তুলনামূলকভাবে, কারণ আপনি ইস্ট জোনের দিকে তাকান, সেই দলটার মধ্যে দেখেন চারজন ইন্টারন্যাশনাল যারা রয়েছেন বা যারা এই মুহূর্তে ন্যাশনাল টিমের স্কোয়াডে আছেন, ওডিআই স্কোয়াডে, শামীম হোসেন পাটোয়ারি, তানজিম সাকিব, হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ। সো তাদের বোলিংটা আমার মনে হয় ভেরি মাচ সর্টেড। ব্যাটিং এর দিক থেকেও পারভেজ ইমন খুব দুর্দান্ত ফর্মে আছেন, আমার মনে হয় ওয়ানডে ফরম্যাটেও তিনি ভালো করার একটা প্রত্যয় নিয়ে নামবেন। অমিত হাসানের জন্য একটা ভালো সুযোগ, তাকে আমরা দেখি যে তাকে সুযোগ দেয়া হয় কিনা এই এই টুর্নামেন্টে, তিনি প্রত্যেকটা ম্যাচ খেলার সুযোগ পান কিনা, কারণ তার মধ্যে একটা প্রতিভা রয়েছে, সেটা দেখানোর একটা সুযোগ তিনি পাচ্ছেন। ইয়াসির আলী রাব্বি এই দলটার ক্যাপ্টেন, একটু আমার কাছে অবাক লেগেছে, যেরকম সেন্ট্রাল জোনেরও ক্যাপ্টেন অঙ্কন, মানে এই ক্রিকেটাররা যেহেতু ক্যাপ্টেন, তারা তো আসলে ন্যাশনাল টিমের স্কোয়াডের মধ্যে সেভাবে তাদের জায়গাটা থিতু করতে পারছেন না, সুতরাং লিডারশিপের খানিকটা অভাব বাংলাদেশের ওডিআই পাইপলাইনে, সেটা কিন্তু দেখেই বোঝা যায়। সেন্ট্রাল জোনে যেমন সাইফ হাসানকে ক্যাপ্টেন হয়তো দেওয়া যেত, বাট তাকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মাহিদুল অঙ্কনকে। দেখা যাক তার এই এক্সপিরিয়েন্সটা তিনি কিভাবে কাজে লাগান। ইস্ট জোনের ক্যাপ্টেন ইয়াসির আলী চৌধুরী, আমরা এনসিএল টুর্নামেন্ট গুলোতে দেখেছি তিনি চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবারের এনসিএল মৌসুমগুলোতে, সুতরাং তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। যদিও আমার কাছে মনে হয় যে এই দলটার ভেতরে আসলে তার চেয়ে বেটার অপশন হয়তো নেই, বাট দিস অলসো স্পিক্স ভলিউমস যে আসলেই বাংলাদেশের ওডিআই সেটআপে এই মুহূর্তে আসলে ওই নেতৃত্বের একটা অভাব রয়েছে, যাকে আপনি বোনাফাইড একজন ওডিআই ক্রিকেটার বলবেন, এরকম কোন ক্রিকেটারের সংখ্যাই কিন্তু খুব কম। তো এই স্কোয়াডটার স্ট্রেংথ হচ্ছে পারভেজ ইমন আছেন, মমিনুল তার এক্সপিরিয়েন্সটা লেন করবেন ডেফিনেটলি, ইয়াসির আলী রাব্বি আছেন, জাকির হাসান অমিতের জন্য একটা ভালো সুযোগ, এবং সেই সাথে শামীম পাটোয়ারি তো আছেনই, শাহাদাত দীপু আছেন, আসাদুল্লাহ গালিব আছেন, এবং পেস বোলারদের মধ্যে সাইফুদ্দিন, তানজিম সাকিব, খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ আছেন। ভেরি স্ট্রং, আমার কাছে মনে হয় ভেরি গুড পোটেন্ট একটা পেস বোলিং লাইন আপ, এবং স্পিনারদের মধ্যে নাসুম, নাইম হাসান এবং নাইম হাসান সাকিব। সো একজন লেগ স্পিনার এবং সেই সাথে একজন অফ স্পিনার, একজন বাহাতি অর্থোডক্স স্পিনার, গুড অপশনস। সাউথ জোনে যাই, সেখানে আরো বেশি ন্যাশনাল টিমের ক্রিকেটাররা রয়েছেন। সৌম্য সরকার, যিনি গত সিরিজটা খেলেছেন, খুব ভালো খেলেছিলেন, শেষ ম্যাচটায় দারুণ একটা ব্যাটিং পারফরমেন্স দিচ্ছিলেন তিনি, সেঞ্চুরি পাননি, আনলাকি ছিলেন তিনি। মেহেদী হাসান মিরাজ এই দলটার ক্যাপ্টেন, নুরুল হাসান সোহানও রয়েছেন উইকেট কিপার হিসাবে, এবং তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তারা হচ্ছেন ন্যাশনাল টিমের এই মুহূর্তের স্কোয়াডের প্লেয়ার। এছাড়া এনামুল হক বিজয় তার এক্সপিরিয়েন্সটা লেন করবেন। দুই আন্ডার 19 ক্রিকেটাররা আছেন, আজিজুল তামিম আর জাওয়াদ আবরার, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন। আই থিঙ্ক এই দলটার ব্যাটিং লাইন আপটা বেশ শক্ত সমর্থ এবং বেশ পোটেন্ট। আমার মনে হয় এই টুর্নামেন্টের সেরা ব্যাটিং লাইন আপটা হয়তো এই লাইন আপটাই, সাউথ জোনের লাইন আপটাই। তাদের বোলিংও বেশ ভালো, মুস্তাফিজুর যে দলটায় থাকবেন সেই দলটার তো অবশ্যই একটা ভালো সেট আপ থাকবে, তবে তার সঙ্গে যারা রয়েছেন, রবিউল হক ইজ এ ডিসেন্ট বোলার, রেজাউল রাজা ডিসেন্ট বোলার, রুয়েল মিয়া তিনিও ভালো, বাট আলটিমেটলি ওভারঅল আমার মনে হয় পেস বোলিং লাইন আপটার মধ্যে মুস্তাফিজ বাদে একটু দুর্বলতা তাদের রয়ে গেছে। আর স্পিন ডিপার্টমেন্টে স্বাধীন ইসলাম, আই থিঙ্ক যে চারজন লেগ স্পিনার আছেন এই চারটা দলের মধ্যে, সেখানে নাইম হাসান সাকিব, স্বাধীন ইসলাম, তারা দুজন ওয়াসির থেকে অন্তত একটু পেছনে থাকবেন আমার কাছে মনে হয়। আর অন্য যে দলটা রয়েছে নর্থ জোন, সেখানে তো রিশাদ আছেন। সো রিশাদ আর ওয়াসি সিদ্দিকী তারা দুজন সেরা লেগ স্পিনার, এবং ইস্ট জোন সাউথ জোনের দুই লেগ স্পিনার তারা খুব একটা এখন আসলে এক্সপোজার পাননি, সুতরাং সুযোগটা তারা কিভাবে কাজে লাগাবেন সেটি এখন দেখার বিষয়। বাট এই টিমটার আমার কাছে মনে হয় যে ব্যাটিং লাইন আপটা বেশ শক্ত, ইস্ট জোনের বোলিং লাইন আপটা বেশ শক্ত, সেন্ট্রাল জোন কোনো কিছুই খুব একটা শক্ত নয়, তারা একটু দুর্বল। এবং নর্থ জোনের দিকে যদি তাকায়, সেখানে চারজন ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, তানজিদ তামিম আছেন, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তাওহিদ হৃদয় আছেন, রিশাদ হোসেন আছেন, বাট এছাড়া অন্য যারা রয়েছেন ভেরি এক্সপিরিয়েন্স, লিটন দাস আছেন এই দলটায়, হাবিবুর রহমান সোহান আছেন, আকবর আলী, সাব্বির রহমান রুম্বন, শেখ মেহেদী, এস এম মেহরব। আই ফিল
ওভারঅল যদি আমরা ব্যালেন্সের কথা চিন্তা করি তাহলে হচ্ছে এই নর্থ জোন টিমটার ব্যাটিং বোলিং দুইটাই বেশ শক্ত সমর্থ, এবং এখানে যেহেতু লিডারশিপের একটা বিষয় থাকে, আমার কাছে মনে হয় যে নাজমুল হোসেন শান্ত অনেকটা আনফেয়ারলি তার কাছ থেকে ওডিআই ক্যাপ্টেন্সিটা নিয়ে যাওয়া হয়েছিল, এবং শান্ত উইল ট্রাই টু শো তিনি যেভাবে আসলে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে টি20 ফর্মেটেও দেখিয়েছেন যে অ্যাজ এ ক্যাপ্টেন তার পারফরমেন্স এবং তার ক্যাপ্টেন্সি কেমন, তিনি আবারও কিন্তু সেইটা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই বিসিএল এ। তিনি ক্যাপ্টেন্সি করছেন নর্থ জোনের, এবং আমার কাছে মনে হয় যে এই দলটা ব্যাটিং এ বোলিং এ অল ডিপার্টমেন্টস মিলিয়ে এই চারটা টিমের মধ্যে সবচেয়ে ব্যালেন্সড এবং শিরোপা প্রত্যাশী একটা দল হতে পারে আন্ডার নাজমুল হোসেন শান্ত। সো এই বিষয়টা ইন্টারেস্টিং। আব্দুল গাফফার সাকলাইন এই টিমটার মধ্যে আছেন, মুকিদুল মুগ্ধ, শরীফুল, নাহিদ রানা, ভেরি গুড ফাস্ট বোলিং লাইন আপ, এবং স্পিন ডিপার্টমেন্টে রিশাদ আছেন, শেখ মেহেদি আছেন। সো ফ্যান্টাস্টিক, আমি বলবো যে ইটস এ ভেরি ভেরি গুড লাইন আপ, এবং আমাকে যদি ফেভারিট জিজ্ঞেস করেন আমি বলবো যে নর্থ জোন, আই থিঙ্ক দে আর দ্য ফেভারিটস টু উইন দিস টুর্নামেন্ট। বাদ পড়েছেন কারা, যারা আসলে থাকতে পারতেন বাট আনফর্চুনেটলি তারা এবারের যে 15 সদস্যের চারটা দল অর্থাৎ 60 জন ওডিআই ক্রিকেটার তাদের মধ্যে জায়গা পাননি। একটাই খুব ইন্টারেস্টিং নাম আছে, জাকের আলী অনিক, তিনি কিন্তু অমিটেড, তিনি এই 60 জনের ভেতরেও নেই। তিনি কি ইনজুর্ড নাকি তাকে বাদই দেওয়া হয়েছে ওডিআই সেট আপ থেকে, সেটাই আমরা বুঝতে পারছি না। তাসকিন আহমেদ ইনজুরির কারণে তাকে আসলে রেস্ট দেওয়া হয়েছে, এই টুর্নামেন্টে তিনি খেলছেন না। তবে এছাড়াও বেশ কিছু নাম আছে যারা আসলে রিসেন্ট সময় এনসিএল হোক কিংবা ওই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হোক সেখানে পারফর্ম করেছিলেন বাট আলটিমেটলি জায়গা পাননি। আশিকুর রহমান শিবলি রয়েছেন, ভালো খেলছিলেন, টপ অর্ডার ব্যাটার। আইচ মোল্লা অ্যানাদার ইয়াং প্রসপেক্ট, তাকে আমরা দেখছি না কোনো টিমে। ইমরানুজ্জামান উইকেট কিপার ব্যাটার, ভালো করেছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, তবে তিনি সুযোগ পাননি। সাদমান ইসলাম বাংলাদেশের টেস্ট ওপেনার, তিনি সুযোগ পাননি, যদিও তিনি ডিপিএল এ খুব ভালো খেলেছিলেন অগ্রণী ব্যাংকের হয়ে, আমার মনে আছে যে সেঞ্চুরিও করেছিলেন, বেশ ভালো পারফরমেন্স ছিল তার। রনি তালুকদার, ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান স্কোরার্স ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের, তিনিও সুযোগ পাননি। আর অলরাউন্ডারদের মধ্যে যদি চিন্তা করি, কিছু প্রমিসিং অলরাউন্ডার আছে যারা আসলে সুযোগ পাননি। একজন হচ্ছেন তোফায়েল আহমেদ, পেস বোলিং অলরাউন্ডার। পারভেজ জীবন, শেখ পারভেজ জীবন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা খেলে এসেছেন রিসেন্টলি। মাহফুজুর রাব্বি, আনাদার ইন্টারেস্টিং ক্যারেক্টার, আন্ডার-19 এর ক্যাপ্টেন ছিলেন একটা সময়, ইউটিলিটি লেফট আর্ম স্পিনার, সেই সাথে লেট অর্ডারে বা মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারেন। আনফর্চুনেটলি তিনি সুযোগ পাননি কোনো দলে। এবং লেফট আর্ম স্পিনার আবু হাশিম কনসিস্টেন্ট পারফর্মার ছিলেন, বাট অবভিয়াসলি যেহেতু এতগুলো লেফট আর্ম অপশনস রয়েছে, নাসুম আছেন, তানভীর আছেন, এদিকে আপনি তাইজুলকে ধরতে পারেন, সো দের আর লটস অফ অপশনস, এই কারণে হয়তো আবু হাশিমকে সুযোগ দেওয়া যায়নি। এবং আলিসাল ইসলাম তিনি আছেন, তাকেও বোধহয় নার্চার করা হচ্ছে টি20 ফরম্যাট স্পেশালিস্ট হিসেবে, সুতরাং ওয়ানডে সেক্টরে তাকে এখনো ইনক্লুড করা হচ্ছে না। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে যে কারো এক্সক্লুশন আপনাদেরকে সারপ্রাইজ করেছে কিনা, এবং ক্যাপ্টেন যারা হয়েছেন, একটা দলের ক্যাপ্টেন অঙ্কন, একটা দলের ক্যাপ্টেন ইয়াসির আলী, একটা হচ্ছে মিরাজ, একটা হচ্ছে শান্ত। সো ওভারঅল কি আপনাদের কাছে মনে হয় যে আসলে বাংলাদেশের ওডিআই ফরম্যাটের জন্য অন্তত একটা নেতৃত্বের অভাব আমরা অনুভব করছি কি না, সে ব্যাপারটা জানিয়ে দিতে পারেন। এবং লিটন দাস, তার জন্য একটা ডোমেস্টিকে ভালো পারফর্ম করার সুযোগ, কারণ আমরা কিন্তু চাই যে লিটন ওডিআই স্কোয়াডে ফিরে আসুক। বাজে ফর্মের কারণে কিন্তু তাকে স্কোয়াড থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এবং স্কোয়াডে ফিরে আসার জন্য তার কিন্তু এই টুর্নামেন্টটা ভালো করা আমার মনে হয় প্রয়োজন, কারণ তিনি দলের একজন কোর মেম্বার হতে পারেন ব্যাটিং এন্ডে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিসিএল এর এই ওয়ানডে ভার্সন টুর্নামেন্টটা আরো এক কারণে এক্সাইটিং, কারণ রাজশাহী এবং বগুড়ায় তাদের সবগুলো গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে ভাগ ভাগ করে, এবং রাজশাহী বগুড়ার যারা ফ্যানস রয়েছেন তারা ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে একদম সামনাসামনি খুব কম্পিটিটিভ একটা ফরম্যাটে দেখতে পারবেন, সেটা নিশ্চয়ই তাদের জন্য সুসংবাদ। তো দেখা হবে আপনাদের সবার সঙ্গে, ভালো থাকবেন সবাই, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত এই বিসিএল টুর্নামেন্টটা নিয়ে, স্কোয়াডগুলোকে নিয়ে, এবং কোন স্কোয়াডটাকে আপনার সবচেয়ে ফেভারিট মনে হচ্ছে শিরোপার জন্য, এবং ক্যাপ্টেন্সির জায়গা থেকে আপনাদের কি মনে হয় যে এদের থেকে বেটার অপশনস কি আমরা নিতে পারতাম কিনা এই চারটা দলের মধ্যে, জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।